বন্ধুরা, আজকের আলোচনাটা আমি একদম পরিষ্কার একটা স্বীকারোক্তি দিয়ে শুরু করতে চাই। এই বিষয় নিয়ে আমি আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম ফ্যাক্টস বলেছি, অ্যানালিসিস করেছি, বিষয়টা পরিষ্কার হয়েছে। কিন্তু গত কয়েকদিনে সরকার বিরোধী কিছু মহলের বক্তব্য শুনে আমার এই বিষয়ে ফিরতে আবার বাধ্য হলাম। কারণ তারা যেভাবে আমেরিকা বাংলাদেশ ট্রেড ডিল নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, সেটা অনেকটা সুকুমার রায়ের পাগলা দাশুর গল্পের মতো। আত্মবিশ্বাস প্রচণ্ড, আওয়াজ খুব বড়, কিন্তু যুক্তির ভিত প্রায় নেই বললেই চলে। জিওপলিটিক্স কোনো পাড়ার আড্ডা নয়, যেখানে জোরে কথা বললেই সত্যি বদলে যায়। এখানে ফ্যাক্টস, ইকোনমিক্স আর লং টার্ম স্ট্র্যাটেজি কথা বলে। তাই আজ আবার ঠান্ডা মাথায় ধাপে ধাপে দেখব সরকার বিরোধী যে সর্বনাশের ছবি আঁকছে সেটা বাস্তবের সাথে কতটা মেলে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ কোনো ক্লিপ নেই, কোনো ইমেজ নেই, শুধু পিওর জিওপলিটিক্যাল অ্যানালিসিস। আর এই আলোচনার লক্ষ্য একটাই, শব্দের কোলাহল সরিয়ে বাস্তব কাঠামোটা দেখা। প্রথমেই একটা মৌলিক সত্য পরিষ্কার করা দরকার, যেটা সরকার বিরোধী সমালোচকরা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন। বাংলাদেশ বহু বছর ধরেই গার্মেন্ট এক্সপোর্ট পাওয়ার হাউস, কিন্তু তাদের টেক্সটাইল সাপ্লাই চেন পুরোপুরি সেলফ রিলায়েন্ট নয়। তারা বড় পরিমাণে ইয়ার্ন, ফেব্রিক বা র মেটেরিয়াল আমদানি করে, যার একটা উল্লেখযোগ্য অংশ আসে ভারত থেকে। এখন আমেরিকার সঙ্গে নতুন ট্রেড অ্যারেঞ্জমেন্টে শর্ত সাপেক্ষে জিরো ট্যারিফ সুবিধার কথা বলা হচ্ছে, কিন্তু সরকার বিরোধী মহল এটাকে এমনভাবে তুলে ধরছে যেন বাংলাদেশ রাতারাতি ভারতের বাজার কেড়ে নেবে। বাস্তবে বিষয়টা অনেক বেশি জটিল। এই সুবিধা কন্ডিশনাল, অর্থাৎ ইউএস রিজিয়ন কটন বা নির্দিষ্ট র মেটেরিয়াল ব্যবহার করলে তবেই সেই সুবিধা মিলবে। এটা অনেকটা এমন যেন কেউ আপনাকে বলছে আমি তোমাকে ডিসকাউন্ট দেব, কিন্তু শর্ত হলো তুমি শুধু আমার দোকান থেকেই কাঁচামাল কিনবে। সরকার বিরোধীরা এই শর্তের কথাটা সচেতনভাবে আড়াল করছে, কারণ আতঙ্কের রাজনীতি ফ্যাক্টসের উপর দাঁড়ায় না। জিওপলিটিক্সে সাপ্লাই চেন কন্ট্রোল মানেই ইনফ্লুয়েন্স। আমেরিকা তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থেকে বাংলাদেশকে একটা নির্দিষ্ট সাপ্লাই চেন আর্কিটেকচারে যুক্ত করতে চাইছে। এটা তাদের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক, কিন্তু সরকার বিরোধী সমালোচকরা এটাকে ভারতের বিরুদ্ধে একতরফা ষড়যন্ত্র হিসেবে দেখাতে চাইছে, যা বাস্তবতার সরলীকরণ। ভারত আজ একটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড টেক্সটাইল ইকোনমি। কটন কাল্টিভেশন থেকে শুরু করে ফিনিশড গার্মেন্ট পর্যন্ত একটা বিশাল ইকোসিস্টেম দেশের ভেতরেই আছে। এই ইন্টিগ্রেশন ওভারনাইট তৈরি হয়নি, দশকের পর দশক পলিসি, ইনভেস্টমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল লার্নিংয়ের ফল। তাই কোনো একক ট্রেড ডিল দিয়ে এই কাঠামো ভেঙে পড়বে, এই দাবি অর্থনৈতিকভাবে দুর্বল এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। এখন একটা সহজ ইকোনমিক্সের উদাহরণ দিই, যেটা সরকার বিরোধী যুক্তির ফাটকা পরিষ্কার করে। ধরুন দুটো সাপ্লাই আছে, একজন একটু সস্তা কিন্তু অনিশ্চিত, আরেকজন সামান্য দামি কিন্তু রিলায়েবল, স্কেলেবল এবং কনসিস্টেন্ট। গ্লোবাল ব্র্যান্ড কোনটা বেছে নেবে? বাস্তবে তারা শুধু প্রাইস দেখে না, তারা দেখে লজিস্টিক্স, কমপ্লায়েন্স, পলিটিক্যাল স্টেবিলিটি এবং লং টার্ম পার্টনারশিপ। ভারত এই জায়গাগুলোতে শক্ত অবস্থান তৈরি করেছে। সরকার বিরোধী মহল যখন শুধু ট্যারিফ পার্সেন্টেজ নিয়ে চিৎকার করছে, তখন তারা ইচ্ছাকৃতভাবে এই স্ট্রাকচারাল ফ্যাক্টরস উপেক্ষা করছে, কারণ এগুলো মানলে তাদের ধ্বংস হয়ে গেল তত্ত্বটা টেকেই না। ইউরোপীয় ইউনিয়নের প্রসঙ্গটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ আশ্চর্যজনকভাবে সরকার বিরোধী মহল এই বিষয়টা নিয়ে প্রায় সম্পূর্ণ নীরব। কারণ ইইউ মার্কেট শুধু বড় নয়, এটা বিশ্বের অন্যতম হাই ভ্যালু এবং প্রিমিয়াম টেক্সটাইল মার্কেট, যেখানে শুধু সস্তা দামে পণ্য বিক্রি করলেই চলে না। সেখানে সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ডস, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, লেবার রেগুলেশন এবং প্রোডাক্ট ট্রেসেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইইউতে প্রতিযোগিতা মানে শুধু দাম নয়, বরং একটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমের মান যাচাই। বাংলাদেশ বহু বছর ধরে ইইউ এর কাছে এলডিসি অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসেবে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি অ্যাক্সেস পেয়েছে। এই সুবিধা তাদের গার্মেন্ট সেক্টরের দ্রুত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখানে একটা মৌলিক অর্থনৈতিক সত্য আছে, যেটা সরকার বিরোধীরা
সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে। এলডিসি সুবিধা চিরস্থায়ী নয়, এটা একটা ট্রানজিশনাল সাপোর্ট মেকানিজম, যার উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলোকে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত তুলে আনা। যখন একটা দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যায় এবং গ্র্যাজুয়েশন ক্রাইটেরিয়া পূরণ করে, তখন সেই প্রেফারেন্সিয়াল সুবিধা ধীরে ধীরে কমে যায়। বাংলাদেশের ক্ষেত্রেও এই গ্র্যাজুয়েশন প্রক্রিয়া সামনে দাঁড়িয়ে আছে। এই ট্রানজিশনের অর্থ কী? এর অর্থ হলো এই বছর 2026 সালের মধ্যে বাংলাদেশ ইউ মার্কেটে আগের মতো স্বয়ংক্রিয় 0% ট্যারিফ সুবিধা ধরে রাখতে পারবে না। তখন তাদের পণ্যের উপর সাধারণ ট্যারিফ কাঠামো প্রযোজ্য হবে, যা সরাসরি তাদের প্রাইস কম্পিটিটিভনেসে প্রভাব ফেলবে। ঠিক এই জায়গাতেই ভারতের কৌশলগত অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারত এবং ইউ বহু বছর ধরে একটি বিস্তৃত ট্রেড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছে, যার লক্ষ্য ট্যারিফ রিডাকশনের পাশাপাশি রেগুলেটরি অ্যালাইনমেন্ট, ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন এবং সাপ্লাই চেন ইন্টিগ্রেশন বাড়ানো। এই ধরনের ফ্রেমওয়ার্ক কার্যকর হলে ভারত ইউ এর বাজারে শুধু দামের দিক থেকে নয়, বরং স্ট্যান্ডার্ডস এবং কমপ্লেন্সের দিক থেকেও বড় সুবিধা পাবে। সরকার বিরোধী সমালোচকরা এই দীর্ঘমেয়াদী স্ট্রাকচারাল পরিবর্তন নিয়ে কথা বলতে চায় না, কারণ এতে তাদের শর্ট টার্ম আতঙ্কের ন্যারেটিভ দুর্বল হয়ে যায়। তারা বর্তমান মুহূর্তের একটি আংশিক চিত্র দেখিয়ে এমন ধারণা তৈরি করতে চায় যেন ভারতের সামনে শুধু ক্ষতির পথ খোলা। কিন্তু বাস্তবে ইউ এর মতো হাই ভ্যালু মার্কেটে প্রবেশের ক্ষমতা একটি দেশের ইন্ডাস্ট্রিয়াল ম্যাচুরিটির সুযোগ। ভারত গত কয়েক বছরে সাস্টেনেবিলিটি সার্টিফিকেশনস, গ্রিন ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল কমপ্লায়েন্স ইনফ্রাস্ট্রাকচারে যে বিনিয়োগ করেছে, তা ভবিষ্যতের ইউ ট্রেড আর্কিটেকচারের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। সহজ ভাষায় বললে এটা অনেকটা ম্যারাথন দৌড়ের মতো। সরকার বিরোধীরা 100 মিটারের স্প্রিন্ট দেখিয়ে বলছে ভারত পিছিয়ে পড়েছে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে পুরো ম্যারাথনের মানচিত্রটা দেখাচ্ছে না। বাংলাদেশের জন্য ইউ এর এলডিসি সুবিধা ছিল একটা দ্রুতগতির শুরু, কিন্তু সেই সুবিধা কমে গেলে প্রতিযোগিতা হবে সম্পূর্ণ ভিন্ন স্তরে। সেখানে যে নতুন দেশ প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমঝোতায় এগিয়ে থাকবে, সেই দেশই স্থায়ী সুবিধা পাবে। ভারতের বর্তমান কৌশল ঠিক সেই দীর্ঘ দৌড়ের প্রস্তুতির দিকেই কেন্দ্রীভূত। বাংলাদেশের দিকটাও নিরপেক্ষভাবে দেখা দরকার। তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট থেকেই এই ডিল করেছে, কিন্তু এর বিনিময়ে কিছু সেন্সিটিভ সেক্টরে কনসেশন দিতে হয়েছে, বিশেষ করে এগ্রিকালচারে মার্কেট অ্যাক্সেস বাড়ানোর প্রশ্নে। সরকার বিরোধী মহল যখন ভারতের বিরুদ্ধে আতঙ্ক ছড়াচ্ছে, তখন তারা বাংলাদেশের এই ট্রেড অফ নিয়ে প্রায় কোনো আলোচনাই করছে না। এগ্রিকালচার কোনো দেশের জন্য শুধু একটা ইকোনমিক ভ্যারিয়েবল নয়, এটা ফুড সিকিউরিটি এবং সোশ্যাল স্টেবিলিটির প্রশ্ন। আমেরিকা ঐতিহাসিকভাবে এগ্রিকালচারকে ট্রেড নেগোসিয়েশনে লিভারেজ হিসেবে ব্যবহার করে। এই বাস্তবতা বোঝা জরুরি, কারণ জিওপলিটিক্স সবসময় গিভ অ্যান্ড টেক। ভারত কেন এগ্রিকালচার নিয়ে সতর্ক? এটা বুঝতে হলে ভারতের সামাজিক কাঠামো দেখতে হবে। কোটি কোটি মানুষের জীবিকা গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত। সরকার বিরোধীরা প্রায়ই ভারতের সতর্কতাকে ব্যাকওয়ার্ড বলে আলোচনা করে, কিন্তু তারা একটা মৌলিক বিষয় এড়িয়ে যায়। ইকোনমিক পলিসি মানে শুধু এক্সপোর্ট নাম্বার নয়, এটা সোশ্যাল ব্যালেন্সও। সাডেন এক্সটার্নাল শক যদি বড় জনগোষ্ঠীকে আঘাত করে, তাহলে তার রাজনৈতিক ও সামাজিক প্রভাব পড়ে। ভারতের ক্যালিব্রেটেড ওপেননেস আসলে দীর্ঘ অভিজ্ঞতার ফল। বর্ডার জিওপলিটিক্যাল পিকচারে গেলে দেখা যায় সাউথ এশিয়া আজ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ অংশ। বড় শক্তিগুলো এখানে ইনফ্লুয়েন্স বাড়াতে চাইছে। সরকার বিরোধী মহল এটাকে প্রায়ই জিরো সাম গেম হিসেবে দেখায়। কেন একজন এগোলেই ভারত হারবে? বাস্তবে গ্লোবাল ইকোনমি ইন্টারকানেক্টেড। ভারত আজ শুধু টেক্সটাইল এক্সপোর্টার নয়, ভারত সেমিকন্ডাক্টর, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে দ্রুত এগোচ্ছে। এই মাল্টি সেক্টরাল স্ট্রেংথ সরকার বিরোধী ন্যারেটিভে খুব কম জায়গা পায়, কারণ সেটা ভারতের সামগ্রিক সক্ষমতার কথা বলে। একটা সহজ উপমা দিই, একটা বড় কোম্পানির অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। কোনো একটা ডিপার্টমেন্ট সাময়িক চাপে পড়লে পুরো কোম্পানি দেউলিয়া হয়ে যায় না, যদি তার ওভারঅল স্ট্রাকচার শক্ত থাকে। ভারতের অর্থনীতি তেমনই ডাইভার্সিফাইড। টেক্সটাইল গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র স্তম্ভ নয়। সরকার বিরোধী সমালোচকরা যখন একটিমাত্র সেক্টর নিয়ে সর্বনাশের ছবি আঁকছে,
তখন তারা এই ডাইভার্সিফিকেশন উপেক্ষা করছে। সাপ্লাই চেন রিজিলিয়েন্স আসলে গ্লোবাল আলোচনার কেন্দ্রে। করোনা প্যান্ডেমিক দেখিয়ে দিয়েছে যে একক উৎসের উপর নির্ভরতা ঝুঁকিপূর্ণ। বড় ব্র্যান্ডগুলো ডাইভার্সিফাইড সোর্সিং চাইছে। ভারত এই ডাইভার্সিফিকেশনের স্বাভাবিক বেনিফিশিয়ারি, কারণ এখানে পলিটিক্যাল স্টেবিলিটি এবং ইনস্টিটিউশনাল কন্টিনিউইটি আছে। ভারতের গণতান্ত্রিক কাঠামোতে বিতর্ক আছে, মতভেদ আছে, কিন্তু ইনস্টিটিউশন টিকে থাকে। সরকার বিরোধীরা প্রায়ই ভারতের রাজনৈতিক বিতর্ককে ইনস্টেবিলিটি হিসেবে দেখাতে চায়, কিন্তু বাস্তবে ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্সি লং টার্ম কনফিডেন্স তৈরি করে। এখানে সাইকোলজিক্যাল ডাইমেনশনটাও গুরুত্বপূর্ণ। ঘরোয়া রাজনীতিতে বিদেশি ডিলকে প্রায়ই আতঙ্ক তৈরির হাতিয়ার হিসেবে দেখানো হয়। সরকার বিরোধী মহল জানে ভয় দ্রুত ছড়ায়, কিন্তু ইনফর্মড নাগরিকের কাজ হলো হেডলাইনের বাইরে স্ট্রাকচার বোঝা। ভারত এবং বাংলাদেশের অর্থনীতি আংশিকভাবে পরস্পর সংযুক্ত। রিজিয়নাল ভ্যালু চেনে কম্পিটিশন যেমন আছে, তেমনই কোঅপারেশনও আছে। সরকার বিরোধীরা এই ইন্টারডিপেন্ডেন্স নিয়ে কথা বলতে চায় না, কারণ এতে সংঘর্ষের গল্পটা কম নাটকীয় হয়। আমার স্পষ্ট ন্যাশনালিস্টিক দৃষ্টিভঙ্গি হলো ভারতকে কখনো আত্মতুষ্ট হয়ে চলবে না। প্রতিবেশী দেশ অ্যাডভান্টেজ পেলে সেটাকে ইমোশনাল প্রতিক্রিয়া দিয়ে নয়, স্ট্র্যাটেজিক রিফর্ম দিয়ে মোকাবেলা করতে হয়। ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড, স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি অ্যাডপশন, এই জায়গাগুলোতে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট দরকার। ভারত ইতিমধ্যেই এই পথে হাঁটছে। সরকার বিরোধী সমালোচকরা প্রায়ই এই দীর্ঘমেয়াদী উদ্যোগকে ছোট করে দেখায়, কারণ এগুলোর ফল ধীরে আসে, আর ধীরে আসা সাফল্য রাজনৈতিক শিরোনাম তৈরি করতে কম পারে। এই দেশ বহু সংকট পার করেছে এবং প্রতিবার নতুন ইকুইলিব্রিয়াম খুঁজে নিয়েছে। টেক্সটাইল সেক্টরেও এই ধারাবাহিকতার অংশ। সামনে কম্পিটিশন বাড়বে, ডিল বদলাবে, অ্যালায়েন্স রিশাফল হবে, কিন্তু যে দেশ লং টার্ম ভিশন ধরে রাখে সে সাময়িক ঝড়ে পথ হারায় না। সরকার বিরোধী আতঙ্কের রাজনীতি সাময়িক শব্দ তৈরি করতে পারে, কিন্তু বাস্তব অর্থনীতি দাঁড়ায় কাঠামোর উপর। আজকের আলোচনার সার কথা, জিওপলিটিক্সে কোনো শর্টকাট নেই। প্রতিটা সুবিধার পেছনে শর্ত আছে, প্রতিটা চ্যালেঞ্জের ভেতর সুযোগ আছে। বাংলাদেশের নতুন ডিল তাদের জন্য ট্যাকটিক্যাল ওপেনিং, ভারতের জন্য স্ট্র্যাটেজিক রিমাইন্ডার, আর আমাদের জন্য শিক্ষা হেডলাইন নয়, স্ট্রাকচার বোঝা। কারণ শক্তিশালী জাতি সেই যে আবেগকে সম্মান করে কিন্তু সিদ্ধান্ত নেয় যুক্তি দিয়ে। আমি সুশোভন, আপনি দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব। যদি আপনি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে বুঝতেই পারছেন সরকার বিরোধী আতঙ্কের বাইরে একটা বড় বাস্তবতা আছে। আমরা আবার ফিরবো আর একটা গভীর অ্যানালিসিস নিয়ে, যেখানে নয়েজ সরিয়ে ফ্যাক্টসের আলোয় জিওপলিটিক্সকে দেখার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।